হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ক্লাস 12 সেমিস্টার 3 প্রোজ সেকশনের আন্ডারে অ্যান্টন চেকভের দ্য বেট। এই গল্পটি কিন্তু নতুন করে অ্যাড হয়েছে। এই মুহূর্তে তোমাদের কাছে যে টেক্সট বইগুলো আছে তাতে কিন্তু এই গল্পটা তোমরা পাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দ্য বেট বাই অ্যান্টন চেকভের জন্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান দিয়ে এর একটা বিশেষ টেক্সটকে দেয়া হয়েছে, যেটা কিন্তু অ্যান্টন চেকভের যে দ্য বেট, যেটা আমরা অরিজিনাল যে বুকটা বা যেটা তোমরা ইন্টারনেটে পাবে, সেই বইটার সঙ্গে এইখানে যে গল্পটা আছে তার কিছু কিছু ক্ষেত্রে অমিল পাবে। এমনকি এই নোটিফিকেশানটা কাউন্সিল দেওয়ার আগে যদি কেউ কোনো সংস্থা বই পাবলিশও করে ফেলে, তার সঙ্গে কিন্তু এই কাউন্সিলের দেওয়া টেক্সটের অমিল পাওয়া যাবে। সুতরাং খেয়াল রাখবে, যেহেতু সেমিস্টার 3 এর পরীক্ষা কাউন্সিলের প্রশ্নে হবে, সুতরাং কাউন্সিল যে বই যে টেক্সট দিচ্ছে সেই টেক্সটটি কিন্তু সেখানে মান্যতা পাবে। তাই জন্যে তোমরা অবশ্যই এই টেক্সটটিকে অনুসরণ করেই কিন্তু পড়বে। যদি তোমাদের কাছে এই টেক্সটটা না থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ডেসক্রিপশানে এই টেক্সটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে। এই টেক্সটটি প্রায় 10 পাতার একটা টেক্সট, অনেক বড় গল্প। আমি চেষ্টা করব যতটা পারছি তোমাদেরকে প্রাঞ্জলভাবে বোঝানোর চেষ্টা করার। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে কমপ্লিট দেখো গোটা গল্পটাকে বোঝার জন্যে, এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা চলে আসছি প্রথমেই অ্যাবাউট দ্য অথারে। অ্যান্টন চেকভ জন্ম হচ্ছে 1860 সালে এবং তিনি 1904 সাল পর্যন্ত বেঁচেছিলেন। ওয়াজ এ রাশিয়ান প্লেরাইট কথাটার মানে হচ্ছে যিনি হচ্ছেন ড্রামাটিস্ট, নাটক লেখেন। তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একজন শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স, তাকে ধরা হয় যে তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ লেখক অফ দ্য লেট 19th and 20th আর্লি 20th সেঞ্চুরি, অর্থাৎ ঊনবিংশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরুতে যে সমস্ত বিখ্যাত লেখকরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। হিজ ওয়ার্কস আর নোন ফর দেয়ার সাটেল ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তার যে কাজগুলো অর্থাৎ লেখাগুলো, সেগুলো বিশেষভাবে পরিচিত হচ্ছে তার লেখার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম চরিত্রের যে ডেভেলপমেন্ট, যে পরিণতি বা অগ্রগতি, সেইগুলোর জন্যে। পয়েগনেন্ট অবজারভেশন অফ হিউম্যান নেচার। পয়েগনেন্ট কথাটার মানে হচ্ছে মর্মস্পর্শী। তিনি খুব ডিটেলে মানুষের নেচার, মানুষের প্রকৃতিকে অবজার্ভ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং সেইটাই খুব মর্মস্পর্শীভাবে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। অ্যান্ড এ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকলি, এবং তার লেখার মধ্যে একটা মিশ্রণ পাওয়া যায়, একদিকে মানে মজা, হাস্যরস, এবং অন্যদিকে বিষাদ, বিষণ্ণতা। চেকভস রাইটিং অফেন এক্সপ্লোরড থিমস অফ। চেকভের রাইটিংয়ের মধ্যে আমরা যে জিনিসগুলো পাই, অর্থাৎ যেগুলো এখানে এক্সপ্লোরড হয়, বিশ্লেষিত হয়, উন্মোচিত হয়, যে বিষয়বস্তুগুলো, সেগুলো হচ্ছে সোশ্যাল আইসোলেশন মানে সামাজিকভাবে যে বিচ্ছিন্ন, ডিসইলিউশনমেন্ট মানে হচ্ছে মোহভঙ্গ, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ, এবং কমপ্লেক্সিটিস মানে জটিলতা অফ হিউম্যান রিলেশনশিপ, মানব যে সম্পর্কের যে জটিলতা, সেইগুলো তার লেখার বিষয়বস্তু। হি ইজ এ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম। তিনি হচ্ছেন ছোট গল্পের যে গঠন তার একদম মাস্টার ছিলেন, মানে সেইটাকে কিভাবে মানুষের মধ্যে তার একটা বার্তাকে পৌঁছে দেওয়া যায় এই গল্পের মধ্যে দিয়ে, সেটা তিনি খুব ভালোভাবে জানতেন। নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তিনি কম কথা ব্যবহার করতেন, কিন্তু অনেক বেশি কিছু তার মধ্যে দিয়ে আমাদের কাছে পাঠাতেন। অ্যান্ড এবিলিটি টু ক্রিয়েট ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স, এবং তার মধ্যে এই ক্ষমতা ছিল যার মাধ্যমে তিনি সৃষ্টি করেছিলেন কিছু প্রাণবন্ত চরিত্র, অ্যান্ড মেমোরেবল, প্রাণবন্ত এবং স্মরণীয় চরিত্র ইন জাস্ট এ ফিউ পেজেস, কয়েকটা পাতার মধ্যেই। এবার আমরা আসছি এই টেক্সট সম্পর্কে। দ্য বেট এক্সপ্লোরস, এই বেট, এইটা এই বাজি ধরা, এইটা আমাদের সামনে উন্মোচিত করে সেভারাল কমপ্লেক্স থিম, বেশ কয়েকটা জটিল বিষয়কে, ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার প্রকৃতি কীরকম হবে সেই বিষয়ে, দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ কী, অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, অর্থাৎ যে পার্থিব যে সম্পদ, সেই সম্পদের কতটা গুরুত্ব রয়েছে সেই বিষয়ে। The story raises questions about what truly constitutes a fulfilling existence. এই গল্পটা
আমাদের মধ্যে একটা প্রশ্ন তুলে দেয় যে কোন বিষয়টা, হোয়াট ট্রুলি কনস্টিটিউট, কোন বিষয়টা, কোন জিনিসগুলো সত্যি করেই গঠন করে এ ফুলফিলিং এক্সিস্টেন্স, অর্থাৎ একটা পরিপূর্ণ অস্তিত্ব বোঝাতে কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন। ইজ ইট ফিজিক্যাল ফ্রিডম, এটা কি যে শারীরিকভাবে আমি যে স্বাধীন সেটাই কি আমার মানে পরিপূর্ণ জীবনের একটা মূল কথা, নাকি ইন্টেলেকচুয়াল পারস্যুট, নাকি আমি যে জ্ঞানের পেছনে ছুটছি সেটা, অর দ্য অ্যাকিউমুলেশন অফ রিচেস মানে এখানে ওয়েলথ ধরতে হবে, নাকি শুধু সম্পদ জমা করে যাওয়া। কোন জিনিসটা হলে আমরা বলতে পারবো যে আমাদের জীবন, আমাদের যে অস্তিত্ব সেটা পরিপূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আমি সফল। Chekhov uses the extreme situation of the bait to examine the psychological impact of isolation and the transformative power of knowledge. Chekhov এখানে ব্যবহার করেছেন দ্য এক্সট্রিম সিচুয়েশন, মানে একটা চরম পরিস্থিতিকে, অফ দ্য বেট, একটা বাজি ধরার যে চরম পরিস্থিতি কি হতে পারে সেটা তিনি এখানে তুলে ধরেছেন। টু এক্সামিন, এই বিষয়কে জাজ করতে, পরীক্ষা করতে। দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট মানে হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব অব আইসোলেশন, অর্থাৎ বিচ্ছিন্নভাবে থাকলে একজন মানুষের মধ্যে কি মনস্তাত্ত্বিক প্রভাব হতে পারে। অ্যান্ড দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নলেজ, এবং ট্রান্সফরমেটিভ মানে রূপান্তরকারী যে ক্ষমতা জ্ঞানের, সেইটা মানুষকে কতটা প্রভাবিত করতে পারে সেটা তিনি এখানে দেখিয়েছেন। দ্য স্টোরি অলসো ডেলভস ইনটু দ্য থিমস অফ প্রাইড, রিগ্রেট অ্যান্ড আলটিমেট কন্টেম্পট ফর ওয়ার্ল্ডলি positions when faced with existential questions. This story, এই যে গল্পটা, delves মানে এটা গভীরে মানে খনন করা, গভীরে অনুসন্ধান করেছে দ্য থিমস অফ প্রাইড, যে বিষয়গুলো তার মধ্যে আছে একটা গর্ব, একটা রিগ্রেট মানে একটা হতাশা বা অনুশোচনা, অ্যান্ড দ্য আলটিমেট কন্টেম্পট, এবং শেষ পর্যন্ত যে একটা অবজ্ঞা, ঘৃণা জন্মায় মানুষের মধ্যে ফর ওয়ার্ল্ডলি পজিশন মানে এই পার্থিব যা কিছু সম্পদ সেগুলো নিয়ে একটা সময় মানুষের মধ্যে যে একটা বিতৃষ্ণার ভাব জন্মায়। হোয়েন ফেসড উইথ এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, যখন সে মুখোমুখি হয় তার অস্তিত্বকালীন প্রশ্নের, তখন তার মধ্যে যে কি কি চেঞ্জেসগুলো হয় সেই বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যারোগেন্স, ওই যে ব্যাংকার এখানে আমাদের আছে, একজন ব্যাংকারের কথা আছে, সেই ব্যাংকারের যে প্রাথমিক যে একটা অহংকার, অ্যান্ড দ্য লয়ার্স অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেট, এবং ওই যে লয়ার, এখানে একজন উকিলের কথা বলা আছে, যে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল, অফ দ্য বেট, ওই বাজিটাকে যে গ্রহণ করেছিল। বোথ স্টেম ফ্রম এ সার্টেন কাইন্ড অফ প্রাইড, এই দুটোরই স্টেম মানে হচ্ছে উৎপত্তি হয়েছে কোথা থেকে, ফ্রম এ সার্টেন কাইন্ড অফ প্রাইড, দুজনের মধ্যেই এক ধরনের গর্বের ব্যাপার আছে, যে আমি একা চালিয়ে দেবো এরকম টাইপের একটা গর্ব, আর ব্যাংকারের একটা গর্ব ছিল যে আমি যেটা বলছি তার বাইরে কিছু হবে না। এই যে দুজনের একটা গর্ব, সে নিজের নিজের জায়গায় তারা আটকে ছিল, এই কারণেই কিন্তু এই বেটটা আগে এগিয়েছিল। হুইচ ইজ আলটিমেটলি চ্যালেঞ্জড, যেটা কিন্তু প্রশ্নের মুখে সম্মুখীন হয়েছে, অ্যান্ড ওভারটার্নড, এবং তারপরে সেইটাকে কিন্তু ওভারটার্ন করে দেওয়া হয়েছে, মানে সেটা উল্টে গেছে, বাই দ্য লয়ার্স প্রোফাউন্ড ট্রান্সফরমেশন, এবং সেই যে গর্বের বিষয়টা পরিবর্তিত হয়ে গেছে পরবর্তীকালে যে লয়ারের একদম সম্পূর্ণ বা ব্যাপক রকম যে রূপান্তর হয়েছিল সেই রূপান্তরের মাধ্যমে। দ্য স্টোরি লিভস দ্য রিডার পন্ডারিং, এই গল্পটা যারা পাঠক তাদেরকে কোথায় নিয়ে গিয়ে ফেলে, চিন্তা করতে তাদেরকে বাধ্য করে। পন্ডারিং দ্য ট্রু মিনিং অফ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের আসল অর্থ কি এইটা নিয়ে ভাবতে বাধ্য করে। অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস পিপল মেক ইন ইটস পারসু, এবং এই আনন্দকে খোঁজার জন্যে মানুষ যে কত কিছু ত্যাগ করে সেই জিনিসটাকে নিয়ে আমাদের পাঠকদেরকে ভাবতে বাধ্য করেন অ্যান্টন চেকভ তার এই শর্ট স্টোরি দ্য বেটের মাধ্যমে। এবার আমরা চলে আসছি এখানে টেক্সটে। আবারও বলছি, এই টেক্সট কিন্তু WBC HSC দ্বারা অনুমোদিত টেক্সট, এটার সঙ্গে কিন্তু অরিজিনাল টেক্সট নেটে যে পাওয়া যায় যে টেক্সট তার কিন্তু মিল অনেক ক্ষেত্রে পাওয়া যাবে না, যদিও মূল গল্প একই, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু লাইন, ওয়ার্ড, ভোকাবুলারি সব আলাদা রয়েছে। সুতরাং অবশ্যই এই গল্পটাকেই বা এই টেক্সটটাকেই মান্যতা দিয়ে আমাদের পড়তে হবে। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটা একটা অন্ধকার শরতের রাত্রি ছিল। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, বয়স্ক ব্যাংকের মালিক তিনি
তার স্টাডি রুমে পড়ার ঘরে এই প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটাহাঁটি করছিলেন অ্যান্ড রিমেম্বারিং এবং তিনি স্মরণ করছিলেন হাও কিভাবে 15 years বিফোর 15 বছর আগে হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং একদিন এইরকমই শরতের সন্ধ্যাবেলায় আজ থেকে 15 বছর আগে তিনি একটা পার্টি দিয়েছিলেন, একটা গেট টুগেদার হয়েছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, অনেক সেখানে বুদ্ধিমান মানুষেরা ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে বেশ কিছু আকর্ষণীয় কথোপকথনও কিন্তু হয়েছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কথাটার মানে হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল তার মধ্যে একটা ছিল ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, আমাদের ওনার যে গেস্টরা ছিল তার মধ্যে যারা বেশিরভাগ যারা গেস্টরা ছিলেন তারা কি করেছিলেন না, অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, যে সমস্ত মানুষের মধ্যে এই যে মেজরিটি তাদের মধ্যে কারা কারা ছিল, বেশ কিছু সাংবাদিক ছিল, বেশ কিছু কিছু বুদ্ধিজীবী মানুষ ছিল। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা ডিসঅ্যাপ্রুভড মানে হচ্ছে অস্বীকৃতি দেন বা মান্যতা দেননি অফ দ্য ডেথ পেনাল্টি, মানে তারা মনে করেছিলেন যে মৃত্যুদণ্ড থাকা উচিত নয়। দে কনসিডার্ড দ্য ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, এই যে ফর্ম মানে এই ধরনের যে শাস্তি এটা আউট অফ ডেট মানে হচ্ছে আউটডেটেড বা অবসলেট হয়ে গেছে, এটা পুরনো দিনের মতো মধ্যযুগীয় ব্যাপার। ইমোরাল, এটা একটা অনৈতিক বিষয়। অ্যান্ড আনসুইটেবল, এবং এইটা অনুপযুক্ত ফর খ্রিস্টান স্টেটস, অর্থাৎ খ্রিস্টান যে সমস্ত দেশগুলো আছে সেখানে মোটেই এটা উপযুক্ত শাস্তি ধরন নয়। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. In the opinion of some of them, তাদের মধ্যে কিছু জনের মত ছিল যে ডেথ পেনাল্টি, এই যে মৃত্যুদণ্ড, ought to be replaced, এটা মাস্ট বি রিপ্লেসড, এটাকে পরিবর্তন করা উচিত এভরিওয়্যার, সমস্ত জায়গায়, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে এই ডেথ পেনাল্টিটাকে রিপ্লেস করে দেওয়া দরকার, পরিবর্তন করে দেওয়া দরকার।